আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি ফারিহা ভিক্টোরিয়ান বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি করোনা ভাইরাস সিচুয়েশনের লাইভ ফেসবুক সেশনে। দর্শক, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই প্রথম একযোগে চরম সংকটে পড়েছে আজ গোটা বিশ্ব। গত ডিসেম্বরে চীনের উহান প্রদেশে প্রথম করোনা ভাইরাস শনাক্তের পর ওয়ার্ল্ড মিটার্স ইনফরমেশন অনুসারে এখন পর্যন্ত সারা বিশ্বে 196টি দেশের মধ্যে 190টি দেশ আক্রান্ত হয়েছে। করোনা ভাইরাস কেস ধরা পড়েছে এখন পর্যন্ত 10,98,025টি। মৃত্যুর সংখ্যা 49,145টি। সুস্থ হয়েছেন 2,28,579 জন। অস্ট্রেলিয়াতে বর্তমান কেসের সংখ্যা 5,454, মৃত্যুর সংখ্যা 28, সুস্থ হয়েছে 558 জন। ইতিমধ্যে গণমাধ্যম এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার মাধ্যমে আমরা কোভিড-19 সম্পর্কে অনেক তথ্য পেয়েছি। কিছু প্রশ্নের উত্তর তো দিয়েছে, তবে রয়ে গেছে কিছু বিভ্রান্তি, থেকে গেছে কিছু উদ্বেগ, কিছু প্রশ্ন। এসব উদ্বেগ, বিভ্রান্তি পর্দা ছড়াতে আজ কোভিড-19 এর সম্পর্কে বিস্তারিত জানতে আজ বিবিসিএফ এর উদ্যোগে আমরা আয়োজন করেছি ফেসবুকের এই লাইভ সেশন। আমাদের সকল প্রশ্নের উত্তর দিবেন একজন প্রফেশনাল জেনারেল প্র্যাকটিশনার। আমাদের আজকের লাইভের টেকনিক্যাল সাপোর্টে আছেন জনাব মিজানুর রহমান। দর্শক, আপনারা আপনাদের সকল প্রশ্ন আজ আমাদের বিবিসিএফ এর ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন অথবা এই লাইভে সরাসরি কমেন্ট করতে পারেন। আসুন শুরু করে দেই তাহলে আজকের সেশন। আমাদের সাথে আছেন ডাক্তার তাহজিবুল আনাম। আপনাকে স্বাগতম আমাদের আজকের এই লাইভ সেশনে। ফারিহা, শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন আগামী 1 ঘন্টা। প্রথমে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ভিক্টোরিয়ান বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশন থেকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, কিছু বলার জন্য। আমরা এখন এই মুহূর্তে আমরা গ্লোবাল ক্রাইসিস। তো এই গ্লোবাল ক্রাইসিসে আমাদের কি করণীয় কারেন্ট কনসেপ্ট। আমাদের আজকের যে আলোচনা, ওটার মেইন হেডলাইন হচ্ছে কারেন্ট করোনা ভাইরাস সিচুয়েশন। তো আমি শুরু করার আগে আমি ফারিয়া স্বাগতম। আমার পিছনে মিজান ভাই আছেন। মিজান ভাই, থ্যাংক ইউ। আমরা এখানে বাংলাদেশি কমিউনিটি। আমি চলে যাচ্ছি আবার ফারিয়ার কাছে এটাকে শুরু করার জন্য। আপনাদের সাথে থাকবেন। দর্শক, আমরা আপনাদের জন্য অপেক্ষা করছি লাইভে যোগদানের জন্য। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের মূল অনুষ্ঠান এই সেশনটি শুরু করতে যাচ্ছি। আবারও বলছি, আপনারা আপনাদের কমেন্ট, আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের বিবিসিএফ এর পেজে ইনবক্স করতে পারেন অথবা সরাসরি এই লাইভের কমেন্টে কমেন্ট করতে পারেন। আমরা যথাযথ চেষ্টা করব আপনাদের সকল প্রশ্ন নিতে এবং তার যথাযথ উত্তর দিতে। আবারও বলছি, আমাদের সাথে আজকে লাইভে আছেন আমাদের সকল প্রশ্নের উত্তর দিতে ডাক্তার জনাব আনাম। উনি ওনার আজকে আপনাদের সকল প্রশ্ন নিবে এবং আমরা এখানে 1 ঘন্টা আপনাদের সাথে থাকবো। আপনারা সকল ধরনের প্রশ্ন আমাদেরকে করতে পারেন, আমরা সরাসরি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা কিছুক্ষণ ওয়েট করছি যাতে আরো কিছু ভিউয়ার্স আমাদের সাথে যোগদান করেন। আজকের বিষয় আমরা সবাই জানি যে করোনা ভাইরাস কোভিড-19 এর এই এপিডেমিক অবস্থায় আমাদের যা কিছু করণীয় বা আমাদের কমিউনিটি আজকে যে হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে, সেখানে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, অস্ট্রেলিয়ান স্বাস্থ্য ব্যবস্থা থেকে আরম্ভ করে আমরা মানুষ হিসেবে নিজেরা কতটুকু কমিউনিটিতে আমাদের অবদান রাখতে পারি, একজন আরেকজনকে কতটুকু হেল্প করতে পারি এবং আমাদের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি কতটা আমরা আস্থাশীল থাকতে পারি, এগুলো সবকিছু উঠে আসবে আমাদের এই আলোচনায়। দর্শক, আমরা এখন মূল আলোচনায় শুরু করতে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে। তাহজিবুল আনাম, আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন থাকবে, এই করোনা ভাইরাসের যে প্যান্ডেমিক একটা সিচুয়েশন আজকে হয়েছে,
এই প্যান্ডেমিক কথাটির আসলে অর্থ কি? এই সিচুয়েশনটা আসলে কেন হলো, বা WHO আজকে এই প্যান্ডেমিক সিচুয়েশনটা ওয়ার্ল্ড ওয়াইড কেন ঘোষণা করলো, এবং এটার ইম্প্যাক্ট সারা বিশ্বে কিরকম হতে পারে বলে আপনার ধারণা? প্যান্ডেমিক শব্দটা আসলে একটা এপিডেমিওলজিক্যাল একটা টার্ম যেটা আমরা ইউজ করি। তো প্রথম টার্মটা যেটা হয় হচ্ছে হলো আউটব্রেক। আমাদের মেলবোর্নে গতবার মিজলস এর আউটব্রেক হয়েছে। তো আউটব্রেক যখন আমরা কন্টেইন করে ফেলি এটা আউটব্রেকে থেকে যায়। তো যখন কোনো আউটব্রেক যখন কন্টেইন করা যায় না, এটা যখন একটা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, তখন এটাকে বলি আমরা এন্ডেমিক, এপিডেমিক। এপিডেমিকটা হচ্ছে এন্ডেমিক স্টেজটা হচ্ছে একটা দেশে থাকে। তো প্যান্ডেমিক যেটা স্টেজটা হয়, যখন এটা আরো বৃহত্তর মানে কান্ট্রিজ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। তো আজকের এই যে কোভিড-19 সিচুয়েশনটা, এটা এখন যে পর্যন্ত আপনার ২০৯টা দেশে সারা ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়েছে। আর এটা প্যান্ডেমিক ঘোষণা করেছে WHO। প্যান্ডেমিক ঘোষণা করার অ্যাকচুয়ালি একমাত্র অধিকার কিংবা রাইটস রাখে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ১১ ১১ই ফেব্রুয়ারিতে WHO ঘোষণা করেছে দিস ইজ নাও এ প্যান্ডেমিক সিচুয়েশন। তো আমরা যদি প্যান্ডেমিক এর কথা যাই, আমাদের লাস্ট প্যান্ডেমিক যেটা ছিল, ওটা কিন্তু আসলে মনে আছে আমাদের সবার। লাস্ট প্যান্ডেমিক ছিল সোয়াইন ফ্লু। জি, সোয়াইন ফ্লু করোনা ছিল ২০০৯ ছিল সালে। হ্যাঁ। জি, ওটা হয়েছিল হচ্ছে আপনার জুন 2009 থেকে, এটা শেষ হয়েছে অগাস্ট 2010 এ। যখন একটা প্যান্ডেমিক শেষ হয়ে যায় তখন WHO ডিক্লেয়ার যে দিস প্যান্ডেমিক ইজ ওভার। তো আজকের আমাদের প্যান্ডেমিক শুরু হয়েছে ফেব্রুয়ারি, আমরা জাস্ট অ্যাবাউট এ মান্থ। তো আমরা এখনো হাঁটি করছি, কিন্তু অলরেডি আমাদের দেশ বিশ্বে আহ, বহু সংখ্যক মারা গেছে। আপনি যেটা বলেছেন যে ৫৫,০০০ মানুষ অলরেডি মারা গেছে এই এই প্যান্ডেমিক এই ভাইরাস থেকে। তো করোনা ভাইরাস হচ্ছিল এটা একটা ফ্যামিলি, এটা আমাদের হিউম্যানকে এফেক্ট করে এবং এনিমেলদেরকেও এফেক্ট করে এটা। তবে এ পর্যন্ত আহ, কোনো করোনা ভাইরাস নিয়ে প্যান্ডেমিক হয়নি। আর এটাকে নোভেল কেন বলি, আমরা যে বলি একটা নোভেল করোনা ভাইরাস, কারণ এই ভাইরাসটা এখন পর্যন্ত বিশ্বে এখনো আসে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই আর ফেসিং দিস। ইট ইজ তো আহ, আমি আপনাকে আবার আপনার কাছে চলে যাচ্ছি। Sure. হ্যাঁ, যেটা বলছেন যে করোনা ভাইরাসকে নোবেল বলা হচ্ছে কারণ হচ্ছে কি একদম প্রথম এই ভাইরাসটা আবিষ্কৃত হয়েছে বা ধরা পড়েছে, এর জন্য এটাকে নোবেল বলা জি হচ্ছে। জি আচ্ছা, তো এই এখন সিচুয়েশনটা যেরকম দাঁড়িয়েছে, মানে গোটা বিশ্বে এটা ছড়িয়ে পড়েছে। তো আমরা এই সিচুয়েশনে জানি যে ভাইরাসটা সংক্রামক, এবং এটি কিভাবে ছড়াতে পারে বা আমরা নিজেরা কিভাবে এর থেকে প্রোটেকশন নিতে পারি বলে আপনার মনে হয়? আচ্ছা, তো এটা হচ্ছে আমরা কন্ট্যাক্ট হচ্ছে হলো স্প্রেড হয় বিভিন্ন ভাবে। তো প্রথম যে কন্ট্যাক্টটা হচ্ছে সেটা হচ্ছে হলো পার্সন টু পার্সন। কিভাবে হচ্ছে, আপনি যদি করোনা ভাইরাসে আক্রান্ত হন, আপনি যদি কাশেন অথবা আপনি যদি স্নিজিং হচ্ছে, যে আপনি প্রতি মানুষের মধ্যে যখনই কথা বলেন তখনই আপনার একরকম ড্রপলেট একটা একটা অ্যারোসোলে আসে। তো এটা এটা হচ্ছে একটা নম্বর, যেটা পার্সন টু পার্সনের কন্ট্যাক্ট। তো প্রথমে তো এটা করোনা ভাইরাস এসেছে হচ্ছে এনিম্যাল টু হিউম্যান। নাও উই আর স্প্রেডিং থ্রু দ্য হিউম্যান টু হিউম্যান কনসেলেশন। তারপরে হচ্ছে আপনার যে আপনি যারা আপনি যদিও ইনফেক্টেড না, আপনার কোনো সিমটমও নেই, আপনি যখন কথা বলছেন, কাশছেন অথবা স্নিজ করছেন, আপনার এই যে ড্রপলেট গুলো এয়ারে আছে, এটা কিন্তু আপনি সেটেল করছে আপনার বিভিন্ন সারফেসে। তো কোন কোন সারফেস? এনি সারফেস। আচ্ছা, তো সাধারণত বলা চলে যে আপনি যদি কাশেন, ওই আশেপাশে ১.৫ মিটার মধ্যে যদি আপনার ড্রপলেটটা থাকে, ওই ভাইরাসটা ৩ ঘন্টা ওই ওই বাতাসের মধ্যে থাকতে পারবে। তার মানে ওই ওই এলাকাতে ৩ ঘন্টা পরে ওটা চলে যাবে। আর থাকতে পারে আপ টু, এখন আমরা বলছি ৯ দিন। কোথায়? এটা আপনার যে স্টিলের মধ্যে, আপনার দরজার মধ্যে, দরজার নবের মধ্যে, আপনার এই যে কার্ডবোর্ডের মধ্যে থাকতে পারে হচ্ছে হলো ২ দিন। ঠিক আছে? কাগজের মধ্যে থাকতে পারে ২ দিন। তো
এভাবেই আমরা এমনকি ড্রপলেটটা শুনেছি যে ফেব্রিক এবং টিস্যুর মধ্যেও এটা থাকতে পারে বেশ জি কিছুদিন। জি ইভেন আমরা যে শপিং সেন্টারে যাচ্ছি এই যে প্লাস্টিকের মধ্যে থাকতে পারে আপাতত এখন পর্যন্ত ধরা হচ্ছে 3 থেকে 4 দিন। সেটা হচ্ছে এখন আমরা জানছি। আরো আরো হয়তো আর ইতিমধ্যে আমাদের বেশ কিছু কোয়েশ্চেন এসেছে, আমরা এক এক করে সেই কোয়েশ্চেন গুলো নিব। তার আগে আমি আরেকটি কোয়েশ্চেন আপনাকে করতে চাই, সেটা হচ্ছে আমরা করোনা ভাইরাসের নানাবিধ সিমটম সম্পর্কে এখন পর্যন্ত অবগত, শুনতে পাচ্ছি যে কখনো শুনছি কারো গলা ব্যথা, কফ, জ্বর, কখনো শুনছি হাঁচি, কাশি, বডি ক্র্যাম্প ইত্যাদি। আসলে এইটির সিমটম গুলো কি এবং কোন কোন ধাপে কি কি সিমটম গুলো দেখা দিতে পারে বলে আপনার মনে হয়? ধন্যবাদ ভাইয়া। তো প্রথম কথা হচ্ছে আপনি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া যে এটা যে আপনার কোনো সিম্পটম হবে। আপনার কোনো সিম্পটম না হতে পারে। আপনার অ্যাসিম্পটোমেটিক হতে পারে। অ্যাসিম্পটোমেটিক এই নয় যে আপনি করোনা ভাইরাস ছড়াচ্ছেন না। আচ্ছা ঠিক আছে? তো আপনি যদি করোনা ভাইরাসে এক্সপোজার হন অথবা আক্রান্ত হন অথবা ইনফেক্টেড হন, সাধারণত ২ থেকে ৩ দিনের মধ্যে আপনার একটা সিম্পটম শুরু হবে। ২ থেকে ৩ দিন। আচ্ছা ঠিক আছে। তো এখন কথা হচ্ছে করোনা ভাইরাসের সাথে আর কি আমরা কনফিউজ হতে পারি? করোনা ভাইরাস, কোল্ড, কমন কোল্ড যেটা আমাদের হয়, ফ্লু। এই ৩ টার মধ্যে কিন্তু খুব একটা ক্রস ওভার নেই। মানে হচ্ছে যে আপনার খুব একটা ডিফারেন্স কিছু নেই। কিন্তু সবচেয়ে ১ম এ হবে জ্বর। ঠিক আছে? তো ফিভার। ফিভারটা আপনার আমরা কখন তাকে ফিভার বলব? ফিভার বলব যে 37 আমাদের নরমাল বডি টেম্পারেচার হতে 37.8 তো কারো যদি 38.5 এন্ড ওভার যদি টেম্পারেচার হয় তাকে আমরা ফিভার বলব। ঠিক আছে? 38 কারো যদি ফিভার থাকে খুব কমন কাশি হবে। কাশিটা কিরকম হবে? ড্রাই কাশি হবে। আর দুটো মোস্ট কমন সিম্পটমস অফ করোনা ফিভার। ঠিক আছে? তো আপনার ওদিকে যদি আপনি কমন কোল্ড যদি হয়, কাশর যদি বলে যে আমার কোল্ড হয়েছে, কমন কোল্ডে কিন্তু কখনো আপনার জ্বর হয় কথা না। ভেরি রেয়ার। আবার ওদিক দিয়ে ফ্লু যদি হয়, ফ্লু মান্থ কোত্থেকে আসে? ইনফ্লুয়েঞ্জা এ অ্যান্ড বি আমাদের যেখানে আছে। ফিভারটা কিন্তু খুবই কমন এবং খুবই হাই টেম্পারেচার চলে যায়। আবার ওদিক থেকে কাশিটা কিন্তু বেশি হয়। আচ্ছা এখন আমরা আমরা উই কামিং ব্যাক টু করোনা ভাইরাস। ঠিক আছে? তো আমরা ধরবো ১ নম্বর হচ্ছিল ফিভার, ২ নম্বর হচ্ছে হলো কাফ, ড্রাই কফ। ৩ নম্বর যেটা খুব বেশি ইম্পোর্টেন্ট, শ্বাসকষ্ট যদি হয় বুঝে নিতে হবে যে আপনার আপনার মেডিকেল হেল্প লাগবে। আপনার এখনই আপনার কাউকে যোগাযোগ করতে হবে। শ্বাসকষ্ট কোনো অন্য কোনো ডিজিজে হবে না। ইনফ্লুয়েঞ্জাতে কোনো শ্বাসকষ্ট হবে না। আপনার কমন কোল্ডে কোনো শ্বাসকষ্ট হবে না। একমাত্র করোনা ভাইরাসের শ্বাসকষ্ট হবে। আরেকটা এই কি হবে? শ্বাসকষ্টটা কতদিন পরে হতে পারে? এটা কি শুরু থেকে হতে পারে নাকি কোনো ধাপে এসে এটা শুরু হতে পারে ৩-৪ দিন বা এটা ৫-৬ দিন পরে? আপনার আপনার দেখা গেছে অনেকের ক্ষেত্রে আপনার ১ম ২৪ ঘন্টা ৪৮ ঘন্টার মধ্যে আপনি বলবেন যে I cannot breathe আমার শ্বাসকষ্ট হচ্ছে, আমি cannot breathe কারণ এই ভাইরাসটা মেইনলি আপনার রেসপিরেটরি সিস্টেমকে অ্যাটাক করে। ঠিক আছে? তারপরে কি হবে আপনার করোনা ভাইরাস আক্রান্ত হলে আপনি টায়ার্ড ফিল করবেন, এক্সট্রিম টায়ার্ড। মাসল ফ্যাটিগ যেটা। বডি মনে হবে আপনার খুব টায়ার্ড মনে হচ্ছে। ঠিক আছে? এক্স অ্যান্ড পেইনস হবে, আপনার ফ্যাটিগ হবে, টায়ার্ডনেস হবে। ঠিক আছে? এই জিনিসগুলো হবে। কিন্তু আপনার যদি হাই ফিভার থাকে, শ্বাসকষ্ট যদি থাকে, ড্রাই কফ থাকে। ড্রাই কফ কেন? আপনার তো ময়েস কফ হতেই পারে। ময়েস কফ মানে আপনার নিউমোনিয়া। এই যে ৩ টে সাইন এটা হওয়া মাত্র আপনার যে ন্যাশনাল হটলাইন গুলো আছে, আমরা আসলে পরে ওটা আপনি যোগাযোগ করবেন। আপনার আপনার কোনো সময় নষ্ট করবেন না। আপনি সাথে আপনি আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। জেনারেল প্র্যাকটিশনার অথবা আমাদের ভিক্টোরিয়াতে 40 আ আপনার 49 আ আপনার স্ক্রিনিং টেস্ট আছে হচ্ছে হলো ১২ টা মেলবোর্ন সিটিতে। আর বাইরে তো প্রচুর জায়গায় আছে। আবার হটলাইন আছে। যেহেতু 1800 নাম্বার যখন খুশি তখন ২৪ ঘন্টা এটা খোলা আছে। আমরা এর মধ্যে বেশ কিছু কোয়েশ্চেন এসেছে, তার মধ্যে একটি কোয়েশ্চেন আমরা নিচ্ছি, সেটা হচ্ছে একজন জিজ্ঞেস করছেন যে ডায়াবেটিসটা কি স্ক্যারি হতে পারে কিনা এর ক্ষেত্রে? আ
এ পর্যন্ত যারা মারা গেছেন সারা ওয়ার্ল্ডে তাদের মধ্যে হচ্ছে আপনার 60% হচ্ছে আপনার above the age of 75 and over হচ্ছে হলো most of the people has died। আচ্ছা, এরপরে আমরা সবাই জানি যে ক্রনিক ডিজিজ গুলোতে যেমন ডায়াবেটিস, আপনি যদি ডায়াবেটিসে আপনি ওষুধ নাও নেন, আপনার ডায়াবেটিস মানে একটা ক্রনিক ডিজিজ। আর কি কি ক্রনিক ডিজিজ আছে? হাইপার, ঠিক আছে? কারোর যদি আপনার কোনো সিভিয়ার রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকে, রেসপিরেটরি ডিজিজ, অ্যাজমা, আপনার যদি কারো এমফাইসিমা থাকে, অ্যাজমা ছোটবেলাও থাকে। এই ছোটবেলার অ্যাজমাতে কিন্তু অনেক সময় হতে পারে। আমরা দেখেছি থান্ডারস্টর্ম অ্যাজমাতে কোনো সুস্থ লোকের থান্ডারস্টর্ম অ্যাজমাতে আমাদের ৪ জন লোক মারা গেছে গতবারে ভিক্টোরিয়াতে। তাদের কোনো রকম অ্যাজমা ছিল না, ছোটবেলা ছিল। তো হ্যাঁ, আপনার উত্তরটা হচ্ছে যে এই সমস্ত ডিজিজ আমাদের ইমিউনিটি লেভেলটা কমিয়ে দেয়। এর জন্য ভাইরাসটা ওদেরকে অ্যাটাক করলে ওরা ভাইরাসটা ওদের কাছে আরো অ্যাক্টিভ হয়ে পড়ে বেশি করে। আমাদের বুঝতে হবে কারো যদি ক্রনিক ডিজিজ থাকে আমাদেরকে তাদের জন্য মোর about ১০ গুণ বেশি এক্সট্রা প্রিকশন নিতে হবে। আশা করি দর্শক আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। এবার আমি আরেকটি প্রশ্নের দিকে যাচ্ছি। সেটি হচ্ছে অনেকেই জিজ্ঞেস করছে যে তাহলে দেখা যাচ্ছে যেটি যে করোনা ভাইরাসের সিমটমস গুলো প্রিটি মাচ কমন কোল্ড বা ফ্লু এর সাথে অনেকটা মিল আছে এর। জি। তাহলে আমরা কি মনে করতে পারি যে এর সিমটম গুলোর কোনো কি ডিফারেন্স আছে কি, বা আম যদি থেকেও থাকে সেটা কি খুব কাছাকাছি জিনিসগুলো? যদি কিছু বলতেন এই ব্যাপারে। আমরা অস্ট্রেলিয়াতে এখন আমরা এই আজকে থেকে আমাদের টাইম আমরা উইন্টারের দিকে চলে যাচ্ছি। তো আমাদের এই শীতকালের সময় আমরা সবাই জানি যে আমাদের ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এবং ইনফ্লুয়েঞ্জাটা আমাদের সময় সবারই কাশি সর্দি আছে। তো এটাও কিন্তু ঠিক যে এই জিনিসটাকে যে আমাদের কোনো কারো যদি কনফিউশন থাকে, কারো যদি মনে হয় যে আমার কি আছে, আমার মনে হয় তারা আ অবশ্যই জেনারেল প্র্যাকটিশনার সঙ্গে যোগাযোগ করবেন। যে ফোন করবেন। আমাদের যে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের ইনিশিয়েটিভ যে টেলিকনফারেন্স, ভিডিও কনফারেন্স, আমাদের কিন্তু সাহায্য প্রতি মুহূর্তে আছে। প্রতিটা মুহূর্তে সকাল ২৪ ঘন্টা আমাদের সাহায্য আছে। ফোন করবেন। আমরা আমাদের কমিউনিটিতে যে অনেক আমাদের ডাক্তার আছেন। তারা আগামী কয়েক মাস প্রতিদিনই তাদের সাথে যোগাযোগ করতে পারবেন যখনই কোনো প্রশ্ন আছে। তবে আপনার উত্তর হচ্ছে হ্যাঁ, আ অনেক সময় এই কন্ডিশনটাকে খুব একটা ডিফারেন্স করা যাচ্ছে না ১ম দিকে। কিন্তু ওই যে বললাম ফিভার, যদি জ্বর হয়, কাশি হয়, শ্বাসকষ্ট হয়, এই ৩ টা হচ্ছে আপনার রেড সিগন্যাল, রেড ফ্ল্যাগ, যার জন্য আপনি ইউ মাস্ট কনট্যাক্ট হসপিটাল অর দ্যা ডাক্তার। ঠিক আছে? আম তাহলে এখন আপনি যেটা বলছেন যে সামনে শীতকাল আসছে। তো এতে কি করোনার সংক্রমণটা কিছুটা বাড়তে পারে? মানে জিনিসটা কি এমন যে এটা কোল্ড ওয়েদার এ বেশি বাড়তে পারে, ওয়ার্ম ওয়েদার এ কম? এরকম কি কিছু ব্যাপার আছে আ কিনা? কারেন্ট এভিডেন্স এ যে করোনা ভাইরাসের কোন রকম ইফেক্ট নাই কোল্ড অথবা ওয়ার্ম টেম্পারেচার। আমরা অনেকে বলে থাকি দেশে এখন পর্যন্ত অনেক নাম্বার কম। হ্যাঁ, এটা যেহেতু জি। আমরা গরম দেশ। এটা অ্যাকচুয়ালি কোন রকম এভিডেন্সটা নেই। হ্যাঁ? আপনি যদি গ্লোবালি লক্ষ্য করে থাকেন, আ আ অনেক আপনার সাউথ সৌদি আরবিয়াতে অনেক বেশি করোনা ভাইরাসের নাম্বার এখন। অনেক কান্ট্রিতে সাউথ আফ্রিকাতে, আপনার আফ্রিকার অনেক দেশে আছে। তো কাজেই এটা কোনো এভিডেন্স না যে হট কান্ট্রিতে হবে না। দে আর ইমিউন। আর কোল্ড কান্ট্রিতে দে আর নট ইমিউন। তো না, এটার কোনো এভিডেন্স নেই। আচ্ছা, তাহলে এটা আসলে ভ্রান্ত ধারণা আমাদের যে ঠান্ডার এটা একটা সময় মিথ। এটা বাড়বে জি, বা গরমে এটা একটা কমে মিথ। যাবে। আচ্ছা। জি। তো এখন আমি যেটা আপনাকে জিজ্ঞেস করতে যাচ্ছি সেটি হচ্ছে এখনো কারোর মধ্যে যদি করোনার সিম্পটম গুলো দেখা দেয় তাহলে আমাদের কি করণীয় হতে পারে, এবং আমাদের কি সেক্ষেত্রে কোন পর্যায়ে স্ক্রিনিং টেস্ট, মানে কোন পর্যায়ে গেলে আমাদের সিম্পটম গুলো আমাদেরকে স্ক্রিনিং টেস্ট দিবে সরকার থেকে বা মেডিকেল ক্লিনিক তো গুলো আমাদের মনে করেন? ধন্যবাদ। আমাদের হেলথ ডিপার্টমেন্ট পরিষ্কার করে বলেছে। কারণ কি?
আমাদের অ্যাকচুয়ালি আমরা কিন্তু অস্ট্রেলিয়ায় গড় পার মিলিয়ন আমরা টেস্ট করছি অনেক বেশি। হ্যাঁ? তারপরে আমাদের একটা রিসোর্সের একটা লিমিটেশন আছে। আমাদের টেস্ট গুলো যে কিটস গুলো এটা আমরা অনেক সময় আমরা প্রোডিউস করি না, আমাদের বাইরে থেকে আনতে হয়। তো যেটা আছে যে এপিডেমিওলজি, কোনো কেউ যদি রিসেন্টলি ট্রাভেল করে থাকেন ওভারসিজ থেকে আসবেন দিনটা 14 দিন অথবা এর বাইরেও যদি তারা ডেভেলপ করে, 1 নম্বর ক্লিনিক্যাল এপিডেমিওলজি, ঠিক আছে, 1 নম্বর। নাম্বার 2 হচ্ছে আপনি যদি ধরেন যে আপনার বাসায় কিংবা আপনার নেইবার আপনার কারো অফিসে কেউ কনফার্ম করোনা কেস আছে, আপনি তার কাছাকাছি ক্লোজে ছিলেন, ক্লোজ কন্ট্যাক্ট, আমি আসছি একটু পরে, হোয়াট ইজ দ্য ক্লোজ কন্ট্যাক্ট মিনস। আপনার যদি ক্লোজ কন্ট্যাক্ট থাকে, আপনি যদি এক্সপোজার থাকে, যেটা হচ্ছে এপিডেমিওলজিক্যাল থিং। তারপরে হচ্ছে যে ক্রাইটেরিয়া গুলো হবে আপনার এক্সপোজার নাম্বার, ওটা হতে হবে। তারপর ক্রাইটেরিয়া হচ্ছে যে আপনি আপনি কি হাসপাতালে আছেন, না আপনি কি ফ্যাসিলিটিস এ আছেন, না আপনি হেলথ কেয়ার ওয়ার্কার আছেন, আপনার কি ইমিউন ডেফিসিয়েন্সি আছে, ক্রনিক ডিজিজ গুলো আছে। এটা যদি থাকে আপনার ওই যে এপিডেমিওলজি যে দুটো আছে ওটা হচ্ছে মেইন। আর ক্লিনিক্যাল সিম্পটম গুলো থাকতে হবে। তারপরে যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমি আমার স্ক্রিনিং করা দরকার, আপনি জিজ্ঞেস করবেন আপনার জেনারেল প্র্যাকটিশনারকে। তারা প্রত্যেকে একটা, তখন আপনি ইচ্ছা করলে ওই যে 12টা যে স্ক্রিনিং সেন্টার গুলো আছে আপনি নিজেও ওখানে যেতে পারবেন, এটার জন্য আপনার কোনো অ্যাপয়েন্টমেন্ট দরকার নেই। কিন্তু হাউএভার আপনি যদি একটু অ্যাপয়েন্টমেন্ট করে যান, ডাক্তারের সঙ্গে কথা বলে যান, ডাক্তার আপনার জেনারেল প্র্যাকটিশনার খুব ইজিলি করে দিতে পারবে। আচ্ছা আচ্ছা। আর টেস্টটা কি হচ্ছে এখন পর্যন্ত আমাদের অস্ট্রেলিয়াতে, আমরা যে পিসিআর, যেটা হচ্ছে এক ধরনের একটু তুলো রয়েছে, এক ধরনের সোয়াব দিই। আমরা প্রথম সোয়াবটা নেই হচ্ছে আমাদের মুখের ভেতর থেকে, সাধারণত টনসিলের কাছ থেকে। তারপরে ওই সোয়াবটা ওইটাই নাকের ভেতর নেই। ওটা আমরা নিয়ে ওটাকে বলে পিসিআর, ওটা আমরা ওই টেস্টটা, এই টেস্টটা সাধারণত অ্যাভেলেবল কয়েক ঘন্টার মধ্যে। কারণ কিন্তু যেহেতু আমরা অনেকগুলো টেস্ট করছি, এটা আপনার 3 থেকে 4 দিন পর্যন্ত সময় লাগতে পারে। আর কি আসছে শীঘ্রই অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট 1.8 মিলিয়ন টেস্ট দিয়েছে, ল্যাবরেটরি টেস্ট, এটাকে বলে পয়েন্ট অফ কেয়ার, পিওসি। তো পয়েন্ট অফ কেয়ার টেস্টটা হচ্ছে আপনার যে আপনি যাবেন ডাক্তারের কাছে, তারা আপনার ফিঙ্গার প্রিক ব্লাড টেস্ট অথবা কোনো একটা ব্লাড পাঞ্চার করে ব্লাড নিয়ে আপনাকে সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে বলে দেবে যে আপনার কি কম হয়েছে কিনা। এটা এখন পর্যন্ত ভ্যালিডেটেড হয়নি, বাট আমরা এটা খুব শীঘ্রই শুরু করব। এবং এটা আপনারা গণমাধ্যমে হেলথ সাইটেও দেখতে পারবেন এটা। আচ্ছা, আমাদের স্ক্রিনিং ইকুইপমেন্ট কি হাসপাতালগুলোতে এভেলেবল আছে? মানে মোটামুটি আমাদের কভার করার জন্য, যদি এটা যেহেতু এপিডেমিক অবস্থায় চলে গেছে জিনিসটা, তো কি জি, মনে হয় আপনার? জি, অবশ্যই আছে। আমরা মনে হয় আপনি আজকে শুনেছেন যে আমাদের কার্ভটা ফ্ল্যাটেনিং হয়ে আসছে। হাউএভার আপনি ঠিকই বলেছেন, আমরা অ্যাকচুয়ালি 30 জন 30% ডায়েড ইন হোল অস্ট্রেলিয়া। আমাদের শুধুমাত্র ভিক্টোরিয়াতে 5 জন নতুন মারা গেছে। তারা কিন্তু সমস্তই এইজেড লোক। তো এটা এজ বলে কোনো factor নেই। আমরা জানি যে অলরেডি সারা বিশ্বে ইভেন নবজাতক শিশুও মারা গেছে, তাই না? তো হ্যাঁ, যথেষ্ট পরিমাণে টেস্ট কিট আছে। তবে আমরা এটাকে একটা স্ট্রিক্ট ক্রাইটেরিয়ার মধ্যে নিয়ে এসেছি। খবর শুনে খুব ভালো লাগলো যে আমাদের এখন যথেষ্ট পরিমাণে টেস্টের কিট আছে, কারণ নিউজে শুনছিলাম যে এটা পর্যাপ্ত পরিমাণে চায়না থেকে আনানো হচ্ছে বা আনানোর রিকোয়েস্ট করা হচ্ছে। এনিওয়েজ, আমরা নেক্সট কোয়েশ্চেনটাতে যেটা যাচ্ছি সেটা হচ্ছে যে যদি এমন হয়ে থাকে যে আমার পরিবারের কাউকে স্ক্রিনিং টেস্ট করতে বলা হলো মেডিকেল সেন্টার থেকে, বা তাকে সাসপেক্ট করা হলো করোনা ভাইরাসের জন্য, সেক্ষেত্রে আমি এবং আমার পরিবারের পরিজনরা, তাদের ভূমিকা কি হবে? আমরা কি সেলফ আইসোলেশনে চলে যাব, বা আমাদেরকেও কি টেস্ট করতে বলবে ওনারা? তা কি মনে হয়? আচ্ছা, এখানে আমি একটা বলে দিই যে দুটো শব্দ আছে, একটা হচ্ছে বোধহয় আমাদের আইসোলেশন বলি, সেলফ আইসোলেশন, আর একটা বলি কোয়ারেন্টাইন। সেলফ আইসোলেশন শব্দটা হচ্ছে, আইসোলেশন শব্দটা মানে হচ্ছে যে আপনার যখন একটা ডিজিজ হবে, আপনি আনওয়েল, আপনাকে আমি আইসোলেট করে ফেললাম যাতে করে আর কেউ এই ডিজিজটা না পায়। কোয়ারেন্টাইন শব্দটা মানে হচ্ছে যে আপনি কিন্তু সিক না, কিন্তু আমি এক্সপেক্ট করছি যে আপনি সিক হতে পারেন, আপনাকে কোয়ারেন্টাইন করে ফেললাম। আচ্ছা, এখন আপনার প্রশ্নে আসি।
যে আপনার ফ্যামিলিতে কারো যদি আপনি মনে করেন যে কেউ সম্ভাবনা আছে যে সে তার উনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কিংবা হতে পারে, সাথে সাথে আপনি উনার আপনার ফ্যামিলি মেম্বারকে আইসোলেট করে ফেলবেন। আইসোলেট কেমন করে ফেলবেন? আনটিল ইজ প্রুভেন। কিভাবে করবেন? আপনি তাকে আলাদা রুম দেবেন, সে আলাদা খাবে, সে আপনাদের সাথে 1.5 মিটারের মধ্যে আসবে না। তার সমস্ত কিছু, তার ডেইলি যে আপনার বাথরুম থেকে শুরু করে, টয়লেট থেকে শুরু করে সম্ভাবনা যতটুকু পারবেন, যে যেভাবে পারবেন তাকে আইসোলেট করবেন। আপনারা অন্য জায়গায় আপনারা সবাই অন্য রুমটা শেয়ার করবেন আনটিল উনি ওনার টেস্ট রেজাল্টটা কনফার্ম দ্যাট উনি নেগেটিভ। তো ওই যে বললাম এপিডেমিয়ালের কিছু ক্রাইটেরিয়া আছে, যে উনি যদি এখন যদি মনে করেন আপনার কেউ আপনার ভাই, আপনার হাজবেন্ড কিংবা বোন কোথাও কাজ করছে অফিসে, উনি যেখানে কাজ করছে সেখানে কনফার্ম একটা কেস হয়েছে। তা আমি এই ব্যাপারে ক্লোজ কন্ট্যাক্টটা বলতে যাচ্ছি। এখন পর্যন্ত ক্লোজ কন্ট্যাক্ট মানে হচ্ছে আপনি যদি সিঙ্গেল রুমে কারোর সঙ্গে ফেস টু ফেস কন্ট্যাক্ট করেন 15 মিনিট, এটাকে বলে ক্লোজ কন্ট্যাক্ট। Another person is affected with coronavirus, ঠিক আছে? Or other person showing some symptoms of coronavirus and some symptoms and signs of. নাম্বার একটা। নাম্বার টু হচ্ছে আপনার একটা রুমে যদি আপনি ক্লোজ পাশাপাশি না বসে থাকে, যদি আপনি থেকে 2 ঘন্টা থাকেন, একই রুম শেয়ার করেন, তার মানে ওটা হচ্ছে ক্লোজ কন্ট্যাক্ট। আপনি ট্রামে বাসে যখন যাবেন, যদি আপনার পাশে কেউ বসে থাকে আর সে যদি স্নিজ নাও দেয়, এটা হচ্ছে একটা ক্লোজ। তো ক্লোজ কন্ট্যাক্টে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তো ক্লোজ কন্ট্যাক্ট মানে হচ্ছে যাদের যদি আপনার কোনো ফ্যামিলি মেম্বার ডায়াগনোসড হয়ে থাকে, মানে আপনাদের বাসার সবাইকে যদি ক্লোজ কন্ট্যাক্ট মানে তাদেরকে আপনার স্ক্রিনিং এর জন্য দরকার আছে, এবং তাদেরকে স্ক্রিনের জন্য গভর্নমেন্ট নেসেসিটি দে উইল টেক নেসেসারি স্টেপস। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম ডক্টর তাহজিবুল আনামের কোভিড সম্পর্কে বিভিন্ন কোয়েশ্চেনের উত্তর উনি এতক্ষণ দিচ্ছিলেন, ওনার মতামত আমরা শুনছিলাম। এখন আবার আপনাদের কিছু কোয়েশ্চেন আমরা নিব। সেটি হচ্ছে, একটি কোয়েশ্চেন এসেছে যে গভর্নমেন্ট ইজ আস্কিং আস টু টেক দ্য ফ্লু শট নাও, বাট ইউজুয়ালি উই টেক ইট আ বিট লেটার, সো হোয়াট শুড উই ডু? ইনফ্লুয়েঞ্জা সিজন অ্যাকচুয়ালি এটা এখনো শুরু হয়নি। তো টিপিক্যালি ইনফ্লুয়েঞ্জা সিজনটা শুরু হয় হচ্ছে আমাদের আপনার জুন জুলাই অগাস্টের দিকে। কিন্তু আমাদের মধ্যে আমরা সবাই শুনে খুশি হবেন, আমাদের 13.6 মিলিয়ন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের স্টক অলরেডি উই হ্যাভ আমাদের কাছে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টে আছে। তো ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা ইনফ্লুয়েঞ্জা এ এবং বি। তো আমরা কিন্তু এবছরের দিকে, গত বছরের দিকে আমরা দেখেছি প্রচুর ইনফ্লুয়েঞ্জা এ এসছে। তো আমরা সবাই জানি গত দুটো প্যান্ডেমিক আমাদের ওয়ার্ল্ডে যেটা হয়েছে, এটা ইনফ্লুয়েঞ্জা এ থেকে হয়েছে। হ্যাঁ, তো আপনার উত্তরে আমার বলবো, আপনি এটাকে প্যানিক করার কিছু দরকার নেই। আমাদের সমস্ত মেডিকেল সেন্টারে জেনারেল প্র্যাকটিশনারের কাছে স্লোলি আমরা উই আর গেটিং দ্য স্টকস। তো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ভ্যাকসিনটা আসবে, যখনই আসবে আপনি যদি গভর্নমেন্টের রেগুলেশনের মধ্যে পড়েন, আপনি যাবেন, আমরা ওদেরকে দেবো। আচ্ছা, এখন এই ব্যাপারে একটা কথা বলা দরকার, যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা গত বছর থেকে আমরা চেঞ্জ করেছি। কি ক্রাইটেরিয়া কি? এনি চাইল্ড আপ টু দ্য এজ অফ 5 ফ্রম 6 মান্থস, আপনার বাচ্চার বয়স যদি 6 মাসের পরে 6 মাস থেকে 5 বছরের মধ্যে যে কোনো শিশু, চাইল্ড ইন অস্ট্রেলিয়াতে আমরা ফ্রি ভ্যাকসিন পাবো, এবং এই ভ্যাকসিনটা ডিফারেন্ট। তা আপনার বাচ্চার যদি প্রথমবার, এটা যদি প্রথম ভ্যাকসিন হয়, আপনাকে দুটো ফ্লু ভ্যাকসিন নিতে হবে, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন 1 মাসের পার্টে। আর এটা যদি দ্বিতীয় বছর হয়, আপনার একটাই নিতে হবে, ঠিক আছে? আফটার 5 years to 65 years, up to 64 years, এই যে গ্রুপটা, এই গ্রুপের মধ্যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন ফ্রি যাদের ক্রনিক ডিজিজ আছে, ডায়াবেটিস, হার্ট ডিজিজ, রেসপিরেটরি ডিজিজ, অ্যাজমা, ইমফাইসিমা, আদার ডিজিজে যেটাকে ক্রনিক ডিজিজ বলছি আমরা, তাদের ইমিউন, তারাও গভর্নমেন্ট থেকে ফ্রি।
আরেকটা কথা মনে রাখতে হবে, এর মধ্যে প্রেগনেন্ট আমাদের যারা মারা আছেন তাদের জন্য ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা মাস্ট। কেন? একটা হচ্ছে তাকে প্রোটেক্ট করা, আরেকটা হচ্ছে তার যে বাচ্চার কাছে যে ইমিউনিটি হবে, বাচ্চার যে প্রথম ৩ মাসের ইমিউনিটি, এটা মার থেকে বাচ্চাতে যাবে। কাজেই মাদের জন্য এটা ভেরি এসেনশিয়াল। ঠিক আছে? 65 এর পরে আমাদের ভ্যাকসিনটা অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট বলেছে সবার জন্য ফ্রি। হ্যাঁ, কেন? আবার এই ভ্যাকসিনটাও একটু ভ্যাকসিনটাকে বলে একটা হাই এফিকেসি। এটা আবার যেকোনো জায়গায় কিনতে পাওয়া যাবে না। আপনি আপনার কোনো লোকাল কেমিস্ট্রির কাছে পাবেন না। এটা আপনি আপনার নিকট আপনার নিয়ারেস্ট জেনারেল প্র্যাকটিশনার কাছ থেকে পাবেন। কাজেই আমার কথা হচ্ছে, মেইন কথা হচ্ছে আপনারা কোনো রকম রাশ করবেন না। আপনি জিজ্ঞেস করবেন আপনার ভ্যাকসিন এসেছে কিনা। তারপর আপনি যেভাবে পারবেন, উম আপনি একটা কথাই বলবো, বাসাটা হচ্ছে আপনার জন্য হেভেন, সেফ হেভেন। এখানেই আপনি থাকবেন। আপাতত নেক্সট কয়েক সপ্তাহ। আনটিল আমরা জানি যে এই যে করোনা ভাইরাসের সিচুয়েশন অস্ট্রেলিয়াতে, আমরা কার্ভ ক্যান বি ফ্ল্যাটেন অর কার্ভ ক্যান গো ডাউন। রাইট? ধন্যবাদ। ডক্টর রানা, দর্শক আবারও বলছি যে আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন আপনারা এই লাইভের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর এছাড়া আমাদের বিবিসিএফ এর ফেসবুক পেজে সরাসরি ইনবক্স করতে পারেন। আমরা চেষ্টা করব, যথাযথ চেষ্টা করব আপনাদের কোয়েশ্চেন গুলো তুলে ধরতে। রানা, এর মধ্যে আমরা কিছু অভিযোগ শুনেছি যে যাদের জ্বর, কাশি কিংবা ঠান্ডা লেগেছে তাদেরকে মেডিকেল সেন্টার গুলোতে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে না। তো করোনা ভাইরাসের সম্ভাব্যতার জন্য খুব সম্ভবত তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে না। তবে আপনি কি মনে করেন যে এটি কতটুকু আসলে যুক্তিযুক্ত বলে আপনার ধারণা? কারণ ওনাদের এই ঠান্ডাটা হয়তো ব্রঙ্কাইটিসে পরিণত হতে পারে বা নর্মাল নিউমোনিয়া পরিণত হতে পারে করোনা ভাইরাস ছাড়া। সেক্ষেত্রে তারা কি করবে? আসলে প্রথম তো হচ্ছে হলো, ধন্যবাদ এগেইন। প্রথম হচ্ছে হলো, আমাদের নিজস্ব এডুকেশনটা বিরাট বড় দরকার। তো আমাদের প্রথম জিনিসটা হচ্ছে ওই যে আমাদের যে ইনফরমেশন গুলো আমাদেরকে নিতে হবে। আমার আমার মেডিকেল সেন্টার থেকে বলছি। আমরা এখনো এরকম কোনো কমপ্লেইন পাইনি। তবে ওই যে বললাম, তো আমাদের সঙ্গে বাচ্চারা আসে, মারা আসেন, যে কনসার্ন হচ্ছে যে কোল্ড, ফ্লু লাইক সিম্পটমস, রানি নোজ। এটা কিন্তু ইজিলি ডিফারেন্সিয়েট করা যায়, যে আপনার ওই যে বললাম এপিডেমিওলজি, এপিডেমিক এক্সপোজার আছে, আর আপনার সিমটম সাইনটা, এটা যদি না হয়, আমার মনে হয় না কোনো মেডিকেল সেন্টার আপনাকে রিফিউজ টু সি ইউ। আর আপনার একটা কথা আছে যে আপনার আপনি তো কথাও বলতে পারবেন ফোনে। আপনি বলতে পারবেন ঠিক আছে, লেটস হ্যাভ এ ভিডিও চ্যাট। আর আপনার যদি মনে হয় যে আপনি হ্যাপি না, এন্ড অফ দ্য ডে আপনার যদি কোনো রকম কনফিউশন থাকে, আপনি অন্য আরেকজনের সাথে কথা বলেন। একটা জায়গায় always এটা ভালো। আপনি কেউ একজন আপনার কাছে বলল, আর আপনি এটা শুনে নিয়ে বসে থাকবেন। আর কিছু যদি আপনার খারাপ কিছু হয়ে থাকে, তো অনেক কিছু হতে পারে। সেই জন্য আমার কথা হচ্ছে যে আপনি আপনার প্রশ্ন জিজ্ঞেস করতে কোনো অসুবিধা নেই। এবং you have the right to ask any questions. And we have we are bound to give you answer as a health practitioners. And আমরা আপনাদের সাথে 24 কেন, নেক্সট যে কটা দিন আছে সবসময় থাকবো। আশা করছি আপনাদের অভিজ্ঞতা ভালো হবে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা কি এটা করতে পারি যে ডাক্তারখানায় বা মেডিকেল সেন্টার গুলোতে সরাসরি ফোন করে ডাক্তারের সাথে কনসাল্ট করতে পারা যাবে ফোনে? জি, জি। ফোনে এর কনসাল্ট জন্য করা কি যায়। আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় ইউজুয়ালি, নাকি ফোনে যে কোনো সময় এখন কথা বলা যেতে যেহেতু পারে? আমরা এখনো ইন দ্য লার্নিং কার্ভ, অনেক কিছুই জানছি। আমাদের অনেক কিছু আমরা জানি যে এটা একটা ফেরোচিয়াস ডিজিজ। এটা মানুষকে মারছে, কোনো এইজ বিভেদ নেই। তো আমরা আমাদের অস্ট্রেলিয়ান হেলথ সিস্টেম আমরা এখনো খুব আমাদের সিস্টেম গুলো এখনো রোবাস্ট। তো আমাদের নাম্বার গুলো এখনো, আপনি যদি লুক আট করেন অন্য কান্ট্রিতে, ইভেন আপনি ইউকে তে দেখেন, ইউকে কিন্তু আপনার 6 কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। এটা ফোর্থ কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। তো আমার মনে হয় অস্ট্রেলিয়াতে আমরা অনেক ভাগ্যবান। আমাদের জন্য অনেক কিছু কোয়ারেন্টাইন করা হয়েছে।
তো আমার আশা করছি যে আমরা এটাকে ক্রাক করতে এটাকে we can stop the progress. Right. ইনশাআল্লাহ। এবার একটু এইখান থেকে সরে এসে একটু ভিন্নধর্মী একটা কোয়েশ্চেন করি। সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স অনুসারে দেখা যাচ্ছে যে ৬০ ঊর্ধ্ব ব্যক্তিরা করোনায় বেশি আক্রান্ত হচ্ছে। যদিও তরুণ শিশুরা এখন দেখা যাচ্ছে যে আক্রান্ত হচ্ছে আগের তুলনায় বেশি। বাট তবুও ৬০ ঊর্ধ্ব ব্যক্তিদের সংখ্যা এখন পর্যন্ত বেশিই রয়েছে। এর কারণ কি শুধুই এজিং ইমিউন সিস্টেম নাকি আর অন্য কিছু হতে পারে? আমরা সবাই জানি, ধন্যবাদ ফারিয়া। আমরা সবাই জানি যে করোনা ভাইরাস প্রাইমারিলি টার্গেটস আপনার এটাকে রেসপিরেটরি সিস্টেম। তো আমরা যখনই বয়স বাড়তে থাকবে আমার সিস্টেম কিন্তু উইক হয়ে যায়। আর ওই যে বলছি ক্রনিক ডিজিজ গুলো আছে। তো আহ, তো আপনার হ্যাভিং সেড দ্যাট এটা কিন্তু ডিসক্রিমিনেট করে না আপনার এজেড আর ইয়াং জেনারেশন। আমরা এখন দেখছি যে অনেক ইয়াং জেনারেশন ইজ এফেক্টেড, particularly if you look into the New York City, আপনার ওদের 16 বছর 15 বছর বাচ্চারা ইয়াং কিডসরা ডাই। তো যাদেরই কোনো রেসপিরেটরি কমপ্লিকেশন আছে অথবা রেসপিরেটরি সিচুয়েশন আছে, যারা সিগারেট স্মোকার, যারা আমাদের এখানে প্রচুর পরিমাণ ইয়াং পপুলেশন স্মোকার, তাদের জন্য কিন্তু এটা ক্যান বি ভেরি ডেডলি অ্যান্ড ডেঞ্জারাস। কারণ এটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেমকে কমপ্লিটলি আপনার এখন পর্যন্ত আমরা জানি করোনা ভাইরাসের কোনো ট্রিটমেন্ট নেই। আপনি যখন রেসপিরেটরি সিস্টেম এটা ফুললি অ্যাটাক করে ফেলে, আপনার ইউ আর কম্প্রোমাইজ উইথ রেসপিরেটরি সিস্টেম। আপনি শ্বাসকষ্ট যখন আপনার ভেন্টিলেটর দিয়েও আপনাকে সাপোর্ট করা যায়, কিন্তু আপনাকে ব্রিথ করা যায় না অনেক সময়। এর ফলশ্রুতিতে আপনার নিউমোনিয়াতে ভাইরাল নিউমোনিয়া হয়ে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে। ডাক্তার সাহেব, আমরা ইতিমধ্যে সবাই বেশ কিছু বেসিক ইনফরমেশন গুলো জানি করোনা ভাইরাসের স্প্রেড সম্পর্কে, যে যাতে এটা আরো বেশি স্প্রেড না হয় এবং তার জন্য আমরা যে হাইজিন এর যে বিষয়গুলো সেগুলো বজায় রাখা খুব জরুরি। আপনি যদি আমাদের আরেকটু এটার ব্যাপারে এলাবোরেটলি আরেকটু যদি বলেন তাহলে খুব উপকৃত হতাম। ধন্যবাদ। প্রথমে শুরু করছি আপনার আমেরিকান প্রেসিডেন্ট, উনি কিন্তু বলেছে যে সবাইকে মাস্ক পরার জন্য। প্রথমেই জিনিসটা কনফিউশন আছে যে আমরা কি মাস্ক পরবো কি পরবো না। আমার বক্তব্য হচ্ছে আপনারা মাস্ক পরুন। কারণ কারণ হচ্ছে যদিও আমাদের হেলথ ডিপার্টমেন্ট বলছেন ম্যাসিভ পপুলেশন মাস্ক পরার কোনো দরকার নেই। কারণ হচ্ছে আপনি যখন বাইরে যাবেন মাস্ক পরাটা এই জন্যই জরুরি যে আপনার পাশে দিয়ে হয়তো কেউ যাচ্ছে, আর হয়তো আমরা যেটাকে বলি কাফ এটিকেট, এটা নাই, আপনার পাশে কেসে গেল। এই যে কেসে গেল, আপনার মাস্ক যদি না থাকে, আপনার উইদিন 1.5 মিটার যে ডিস্ট্রিবিউশন, যে ডিস্টেন্স, আপনার এটাকে ইনহেল করার সুবিধা, ইনহেল করার চান্সটা ভেরি ভেরি হাই। তো মাস্কটাকে কোন ধরনের মাস্ক আছে? আচ্ছা, আমরা জানি একটা P2 N95 মাস্ক, যেটা ওই ধরনের থাকে। একটা হচ্ছে সার্জিক্যাল মাস্ক। আমাদের স্টাডি করে দেখা গেছে, এক্সপেরিমেন্ট করে দেখা গেছে, তেমন কোনো ডিফারেন্স নাই বিটুইন সিম্পল সার্জিক্যাল মাস্ক অ্যান্ড P2 মাস্ক। একটা P2 মাস্ক আমি জানি প্রথমে যখন এসছে, ইভেন ইন অস্ট্রেলিয়া সেলিং $50। আমার কাছে আপনাদের আহ, আহ, অনুরোধ থাকবে, আপনাদের যদি কারো সাধারণ সার্জিক্যাল মাস্ক থাকে, এটা যে প্রোটেকশন দেবে, P2 মাস্ক আর N95 যে মাস্ক একই রকম প্রোটেকশন থাকবে। ঠিক আছে? তো মাস্ক ব্যবহার করেন। আর একটা হচ্ছে যেটা হচ্ছে, আপনারা যদি শপিং এ যান, যদি কারো কাছে যদি গ্লাভস না থাকে, যখন যাবেন, হাত ধোয়াটা, হাত ধোয়ার ব্যাপারে আসি। কারণ আমরা এই সত্যি সাথে আমরা অনেক সময় চোখ চুলকাই, নাকের মধ্যে দেই, মুখের মধ্যে দিই, ফেসের মধ্যে দেই। তো হাত থেকে চলে যাচ্ছে আমাদের এই শ্বাসকষ্ট। হাতটা 20 সেকেন্ড দিতে হবে। আমাদের ছোট বাচ্চাদের প্রতি আমাদের ইয়ে থাকবে, একটা অ্যাডভাইস থাকবে, তাদেরকে শেখাতে হবে হ্যাপি বার্থডে। এই যে একটা সং আছে না, হ্যাপি বার্থডে ফ্রেজ, হ্যাপি বার্থডে টু ইউ। ওদেরকে বলবেন হ্যাপি বার্থডে টু ইউ দুবার যদি করতে পারে, যখন তারা হ্যাপি বার্থডে ফ্রেজটা দুবার করবে, দ্যাট মিনস 20 সেকেন্ড ইজ ডান। তো কিভাবে করবে? আপনার বাসায় যে নর্মাল সাবান আছে, সাবান, এনি সোপ, লিকুইড সোপ, এনি ওয়ার্ম
ওয়াটার 20 সেকেন্ড করার পরে আপনার হাতটা কিন্তু মুছতে হবে, ড্রাই করতে হবে। ঠিক আছে? ড্রাই করবেন, সাধারণত টিস্যু দেবেন কিংবা টিস্যুটা নিয়ে আপনি ফেলে দেবেন। কারণ আপনার হাতে থেকে যদি কিছু যায়, ওটা কিন্তু ওখানে ওই যে বললাম কাগজের মধ্যে আপনার কয়েক ঘন্টার বেশি থাকবে না। ওটা আপনি প্যাক করে কিনে ফেলে দিয়ে আসবেন। ঠিক আছে? এটা নাম্বার 1। নাম্বার 2 বলেছি আপনার বাসায় যদি কোন রকম কি জিনিস দিয়ে আপনি বাসা পরিষ্কার করবেন। নরমাল হোম ডিটারজেন্ট ইজ এনাফ। lukewarm ওয়াটার দিয়ে পরিষ্কার করবেন। আরেকটা জিনিস আপনার হ্যান্ড যে অ্যালকোহল যাকে অ্যালকোহল হচ্ছে আপনার 60 to 70% যদি অ্যালকোহল থাকে ওইটাকে হ্যান্ড স্যানিটাইজার করবেন। আরেকটা জিনিস অনেকে আমাকে বলেছে সেদিন আমি হোটেলে গেলাম, আমি দোকানে গেলাম, আমি হাত ধুয়ে আমি যদি হাত না দিয়ে ড্রাই করি, এটা এখন পর্যন্ত এটা মিথ। আপনি যদি হাত ড্রায়ার করেন ভাইরাস মারা যায় না। আপনার ভাইরাস ওখানেই থাকবে। তো আমার কথা হচ্ছে আপনার আপনার ক্লিনিংটা, হাইজিনটা আপনার ১ম থেকে শুরু হবে আপনার পারসন থেকে আপনার আপনার ফ্যামিলি, ফ্যামিলি থেকে আপনার বাসা। আপনি এখন যে আপনার বাসা যদি কোন জিনিস থাকে আপনার রুম থেকে লাগবে না, আপনি অন্য জায়গায় স্ট্যাক করেন। আপনার বাসাগুলো পরিষ্কার করবেন যে নিয়মিত যে হোম ডিটারজেন্ট থেকে জাস্ট সারফেসটাকে ওয়াইপ করে ফেলে দেবেন বন্ধ, ওটা ফিলে করে গার্বেজ বিনে পুরে দেবেন। এটাই হচ্ছে আমার সব এটাই হচ্ছে হলো প্রিভেনশন। তো আমাদেরকে মনে রাখতে হবে we must first take a precaution and protect ourselves and prevent the diseases. আমরা যদি আমরা নিজেকে প্রোটেক্ট করতে পারি, আমাদের ফ্যামিলিকে প্রোটেক্ট করতে পারি, then we can protect the community and then we can protect our nation. Right? Maria, আপনার কাছে আবার। ধন্যবাদ এত সুন্দর কিছু উদাহরণ দিয়ে এত সুন্দর করে বলার জন্য। আমি শিওর যে প্যারেন্টসরা বা ফ্যামিলি মেম্বার্সরা খুব এনজয় করছেন আপনার কথা। আর অবশ্যই আপনার উপদেশগুলো খুবই উপকৃত হব আমরা। নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। এই কোয়েশ্চেনটি একটি দর্শকের কাছ থেকে এসেছে। সেটি হচ্ছে, এখন পর্যন্ত কি এর কোনো করোনা ভাইরাসের কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে কিনা? আর যেহেতু ফ্লু সিজন সামনে আসছে আমাদের, ফ্লু সিজনের যে ভ্যাকসিন গুলো সরকার অলরেডি আমাদের মোটিভেট করছেন যে ভ্যাকসিন নেওয়ার জন্য, এতে কি কোনোভাবে হেল্প করতে পারে নাকি করোনাকে প্রিভেন্ট করতে? ধন্যবাদ। প্রথম কোশ্চেন হচ্ছে আমরা জানি যে গ্লোবালি আমরা রেস করছি আমাদের এই ভ্যাকসিনটাকে পাওয়ার জন্য। আমেরিকায় অলরেডি ২ টো কোম্পানি তারা ভ্যাকসিন পেয়েছে। কিন্তু ভ্যাকসিনটা এটা হচ্ছে আর্লি ফেজে। তারা এখন এনিমেল ফেজে কন্ডাক্ট করছে। আমাদের অস্ট্রেলিয়াতে সিএসআরও সিএসআইআরও জিনোম সেন্টার আছে আপনারা শুনেছেন, তারাও চেষ্টা করছে। তো এই ফেজ গুলো হয় হচ্ছে আপনার ১ম এ তারা এনিমেল ফেজ কন্টাক্ট করবে, তারপর ১০ জন মানুষ, তারপর ১০ থেকে ১০ গুণ মানুষ হবে ১০০ জন মানুষ, তারা মেইন হিউম্যান ফেজ। তো বলতে পারি যে আমাদের এই করোনা ভাইরাস এখন কোনো ভ্যাকসিন এভেইলেবল না আগামী আগামী ৯ মাস। আচ্ছা। ২ নম্বর কোয়েশ্চেন হচ্ছে যে আমাদের যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এ অ্যান্ড বি, যেটাকে আমরা ইনফ্লুভ্যাক্স বলে থাকি, এটার সাথে করোনা ভাইরাসের কোনো রকম কোনো লিঙ্ক নেই। আর এটা থেকে আপনি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা নিলে আপনার করোনা ভাইরাস থেকে প্রোটেকশন পাওয়ার কোনো কিছু নেই। করোনা ভাইরাসটাকে প্রোটেক্ট করতে গেলে ওই যে আপনাকে বলছেন যে সোশ্যাল ডিস্টেন্সিং, আইসোলেশন, কোয়ারেন্টাইন অ্যান্ড প্রিভেন্ট বেটার দ্যান প্রিভেন্ট অ্যান্ড প্রোটেক্ট। কিন্তু যদি আপনি ইনফ্লুয়েঞ্জা নেন, ভ্যাকসিনটা নেন, এটার আমরা সবাই জানি যে যাদের ক্রনিক ডিজিজ আছে, যাদের যেমন হার্ট ডিজিজ আছে, তারা যদি নরমাল হার্ট ডিজিজ স্টেবলও থাকে, শুধুমাত্র তারা যদি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আক্রান্ত হয়ে থাকেন, ইনফ্লুয়েঞ্জাতে যদি থাকেন, এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটাকে ট্রিগার করে হার্ট ডিজিজ। তো যারা হার্ট ডিজিজ এক্সিস্টিং হার্ট ডিজিজ যাদের আছে, তারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস থেকে তাদের আবারও হার্ট ডিজিজ হতে পারে, অ্যাটাক হতে পারে। তো আমরা এই জন্য সবাইকে ক্রনিক ডিজিজ যাদের আছে তারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস শুধু তার জন্য না, সবার জন্য এটা ইম্পর্টেন্ট। আমরা ইনফ্লুয়েঞ্জা থেকে প্রিভেন্ট করতে চাই। ধন্যবাদ। আরেকজন আমাকে কোয়েশ্চেন করছেন, উনি বেশ কয়েকবার করেছেন যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন ফর ডায়াবেটিস এন্ড অ্যাসমা পেশেন্ট ইজ অ্যাভেলেবল নাও ইন পয়েন্ট কুক মেডিকেল সেন্টার। তো এটা কি আচ্ছা, খুব ভালো কোয়েশ্চেন। আমাদের
আমাদের কাছে আহ, আহ, এখন কারণ আমরা তো হেলথ ডিপার্টমেন্ট এত বেশি ব্যস্ত সমস্ত জায়গায়, তো আমরা আশা করছি যে আগামী মঙ্গলবারের মধ্যে আমরা ভ্যাকসিন গুলো পেয়ে যাব। আর আমাদের কাছে যোগাযোগ করলেই আমরা ভ্যাকসিন জন্য আপনাদেরকে, এটা তো টেলিকনফারেন্সে দেওয়া যাবে না, আপনারা আসতে পারবেন, আমাদের ওখানে আমরা সবাইকে ভ্যাকসিন দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এবং উনি আরেকটা কোয়েশ্চেন যেটা করেছে যে করোনা ভাইরাসের টেস্টের কি কিটটা কোথায় উনি পাবেন? এটা টেস্টের কিট গুলো কি জনসাধারণকে দেওয়া হবে বলে আপনার মনে হয়? না, না, আপনি, ধন্যবাদ ফারিয়া। অ্যাভেলেবল আপনাকে টেস্ট করতে গেলে, যেটাকে বলেছি আপনাকে ওই যে সিলেক্টিভ ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। তারপরে যদি আপনি মনে করেন যে না আপনার হচ্ছে না, আপনার কিন্তু এই যে যে ক্লিনিক গুলো আছে, 12টা অ্যাসেসমেন্ট ক্লিনিক, ওটা আপনার সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত চলছে। এবং বিভিন্ন হাসপাতাল আমাদের উইন্ডহাম সাবার্বের কাছাকাছি হচ্ছে সানশাইন, অ্যালফ্রেড হাসপাতাল, রয়্যাল মেলবোর্ন হাসপাতাল, এখানে আপনার টেস্ট কিট আছে, ওখানে যে আপনি নিজেও যেতে পারবেন। অথবা আমার সবচেয়ে ইয়ে হচ্ছে যে এখানে আপনার অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে দাঁড়ালেন, কোয়ালিফাই, আমার মনে হয় সবচেয়ে ভালো জিনিস যে আপনার ইউ টক টু ইউর জেনারেল প্র্যাকটিশনার। আপনার তো উত্তর হচ্ছে না, আপনি কোনো টেস্ট পাবেন, টেস্ট কিট আপনি এটা এই নিজে নিজে টেস্ট করার কোনো কিছু নেই। দর্শক কারণ আশা আমাদের করি আপনি মেলবোর্নে আপনার উত্তর একটা, পেয়ে গেছেন। জি, 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 আমরা নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। আরেকজন আমাদেরকে জিজ্ঞেস করেছে যে what is the flu vaccine arrangement for healthy people age group between 6 to 64? ধন্যবাদ ফারিয়া। তো 6 to 64 এর মধ্যে কথা হচ্ছে যে যাদের যদি কোনো রকম ক্রনিক ডিজিজ থেকে থাকে, তারা ওনারা প্রত্যেকে they are going to directly get free vaccine from the government as a government initiative program to to prevent the disease. যাদের কোনো ক্রনিক ডিজিজ নেই, তারা তাদের জেনারেল প্র্যাকটিশনারকে ফোন করলে তারা জেনারেল প্র্যাকটিশনার সঙ্গে সঙ্গে তাদেরকে প্রেসক্রিপশন দিয়ে তারা অ্যাকচুয়ালি কালেক্ট করে নিয়ে আসলে সাথে সাথে এটা হয়ে যাবে। এবং আমি আমি স্ট্রংলি অ্যাডভাইস যে each and every individual in Australia should take influenza vaccine, কারণ আপনার ইনফ্লুয়েঞ্জা কিন্তু মারাত্মক ডিজিজ। আপনারা হয়তো জানেন যে গত বছর 2019 আপনার শুধুমাত্র আমেরিকাতে 5.5 মিলিয়ন পিপল মারা গেছে ফ্রম ইনফ্লুয়েঞ্জা। আর আপনি যে বললেন স্প্যানিশ ফ্লু, মনে আছে যে 1918 আপনার 55 মিলিয়ন মারা গেছে ইনফ্লুয়েঞ্জা থেকে, এটা কিন্তু করোনা ভাইরাস না। কাজে ইনফ্লুয়েঞ্জা সাধারণত মাইল্ড ফর্ম, কিন্তু ইনফ্লুয়েঞ্জা ক্যান কিল পিপল। আর একটা ব্যাপারে বলতে হবে যে আরেকটা ভ্যাকসিন আছে আমাদের অস্ট্রেলিয়াতে, এটাকে বলে নিউমোভ্যাক্স। কারেন্ট at present moment pneumovanx হচ্ছে হলো to prevent, not to prevent, to actually protect, give you some protection against the pneumonia. Currently Australian government 65 and plus free vaccine দিচ্ছে pneumovanx। হ্যাভিং সেড দ্যাট, কোনো ইয়াং পপুলেশন অথবা কারো অ্যাডাল্ট কেউ যদি নিউমোনিয়া হয়, তারা কিন্তু এই নিউমোভ্যাক্সের জন্য রিকোয়েস্ট করতে পারে। সাধারণত এটা একটা ডোজই দরকার আছে, আনলেস আপনি যদি কোনো রকম ইমিউন ডেফিসিয়েন্সি না থাকে। ইফ ইউ আর ভেরি ইমিউন ডেফিসিয়েন্সি ইউ ক্যান। ধন্যবাদ, ধন্যবাদ ডক্টর আনাম। আরেক এখানে কোয়েশ্চেনের লিস্টের সাথে আছে, তাই দর্শক আমি সেই কোয়েশ্চেনটি করছি। তো এখন দেখা যাচ্ছে যে করোনা ভাইরাসের কোনো ভ্যাকসিন নেই এবং এর চিকিৎসাও এখন পর্যন্ত খুব একটা কার্যকরী হয়ে উঠেছে বলে আমার ধারণা হচ্ছে না। তাহলে এমন কি কোনো হোম রেমেডিস আছে যা আমরা সেবন করতে পারি? যেমন হতে পারে ড্রিঙ্কিং ওয়ার্ম ওয়াটার উইথ লেমন, গার্লিক, হানি কিংবা কালিজিরা, বা এমন কোনো খাদ্য সমূহ যা আমাদের ইমিউন সিস্টেমকে স্ট্রং করতে পারে। এবং এটা রিলেটেড আরেকজন কোয়েশ্চেন করেছে যে বাজার থেকে শাকসবজি ফলমূল কিনলে এটা কি ধুয়ে খেতে হবে নাকি? কারণ শোনা যাচ্ছে যে এখন করোনা ভাইরাসটা ওখানেও এক্সিস্ট করতে পারে শাকসবজির মধ্যে বেশ কয়েক ঘন্টা। ধন্যবাদ। আহ, এখন পর্যন্ত কোনো এভিডেন্স নেই যে আপনার গরম পানি খেলে আপনার করোনা ভাইরাস আপনি প্রিভেন্ট করতে পারবেন কিনা। কারণ আমাদের বডি টেম্পারেচার হচ্ছে 37.6,
36.4 থেকে 37.6 এটা বডি টেম্পারেচার। তো আপনার কথার উত্তর হচ্ছে না, কোন রকম গরম পানি কোনো সাহায্য করে না, কোনো এভিডেন্স নেই। সেকেন্ড থিং আছে, আমরা সবাই জানি গার্লিক, আমরা সবাই জানি হানি, আমরা সবাই জানি লেমন। এগুলো হচ্ছে হলো এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনার শরীরকে ইমিউন বুস্ট করে, কিন্তু এটার সাথে এখন পর্যন্ত করোনা ভাইরাসের কোনো সম্পর্ক নাই। তবে কথা হচ্ছে যে এটা খাওয়া ভালো। আমরা সবাই জানি যাদের ইনফ্লুয়েঞ্জা থেকে কিংবা কোল্ড থেকে কাশি হতে পারে, আমরা সবাইকে বলি যে ট্রাই সাম হানি অ্যান্ড সাম লেমন। কেন? এটার মধ্যে একটা অ্যান্টিঅক্সিডেন্ট আছে। সেকেন্ড কোশ্চেন, যে আপনি যখন সব যখন শপিং সুপার মার্কেটে যাচ্ছেন, আপনি তো জানছেন না ওই ফুডটা যে নিচ্ছে, যে ফুডটা হ্যান্ডেল করছে, অথবা যারা কার কাছে এসছে তারা কি স্নিজ করেছে না কাশ কেসেছে। আপনি যখনই বাসায় নিয়ে যাবেন, আপনি যখনই রান্না করবেন, এবং আমার মনে হয় যে এখনকার যে পরিস্থিতি, আমরা বলছি যে এটাকে আপনি নরমাল ওয়াটার দিয়ে, জাস্ট মাইল্ড ওয়াটার দিয়ে আপনি কি ওয়াশ করে তারপর প্রিজার্ভ করবেন, ওয়াশ করে ড্রাই করে তারপর প্রিজার্ভ করবেন, এবং রান্না করার পর ওয়াশ। আমরা বলছি যে আপাতত 10 মিনিট, যদি আপনি যদি 5 থেকে 5 মিনিট যদি ওয়াশ করেন লুকওয়ার্ম ওয়াটারে, এটা এটা আপনার করা উচিত প্রিভেনশনের জন্য। রাইট। ধন্যবাদ। একটা কোয়েশ্চেন আমরা এখন নিচ্ছি, সেটা হচ্ছে, can we get a prescription to buy the influenza vaccine for 6 to 64 age over the phone from GP? জি, এবং আপনার প্রেসক্রিপশনটা এমনও আছে, আর খুব শীঘ্রই অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট করছে যে প্রেসক্রিপশন। এই প্রেসক্রিপশন আমরা আপনার নিকটস্থ কেমিস্ট, আপনি যদি বলেন আমরা পাঠিয়ে দেবো, আপনাকেও আসতে হবে না, আপনাকেও এসে ফ্লু ভ্যাকসিন নিতে হবে না। আমাদের মেডিকেল সেন্টার থেকে আমরা জানি, আমরা পাঠিয়ে দিচ্ছি পেশেন্টের কাছে অথবা নিকটস্থ কেমিস্ট, যাতে করে তাদের 2 বার আসতে না হয়, এবং যত বেশি কম ভাষা থেকে বের হচ্ছেন তত বেশি আপনার রিস্কটা কমে যাচ্ছে। আপনি কালেক্ট করে প্রেসক্রিপশনটাকে নিয়ে আপনি সোজাসুজি চলে আসবেন, আমরা আপনাকে সাথে সাথে দিয়ে দেবো, আপনার কোনো ওয়েটিং সময় তেমন নেই। ধন্যবাদ। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি, সেটি হচ্ছে এটা দর্শকের কাছ থেকে একটা কোশ্চেন নেওয়া। অনেকেই এই করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠছে, আমরা জানি সুস্থের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে, কিন্তু কোশ্চেন হচ্ছে এটা যে সুস্থ হওয়ার পরে আবার কি এই ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে? ধন্যবাদ। আচ্ছা, তো এখন আমাদের সরকারি যে গাইডলাইন হচ্ছে, আপনার যদি কনফার্ম কেস থাকে করোনা ভাইরাস, আপনাকে ডিসচার্জ কিংবা আপনি কমিউনিটিতে আসার আগে আপনার 2টো সোয়াব টেস্ট লাগবে, যে পিসিআর টেস্ট। 2টো টেস্ট আসতে হবে যে আপনার নেগেটিভ, এবং দেন আমরা বলতে পারি যে আপনার আছে এখন কোনো করোনা ভাইরাস নেই। তার মানে কি, আপনি যখন করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন, আপনার বডি ফাইট করছে, আপনি ফাইট করে আপনার করোনা ভাইরাসকে আপনি ইউ ওয়ান দ্য ডিজিজ, আর আপনার শরীরে অ্যান্টিবডি। অ্যান্টিবডি কিন্তু সাধারণত আমরা মনে করছি যে অ্যান্টিবডি অনেক লম্বা দিন থাকে। জাস্ট আপনার মনে আছে যে আমরা বিসিজি নিয়েছিলাম, আপনার মনে আছে যে আমরা চিকেন পক্স ভ্যাকসিন, আমরা আমরা ভ্যাকসিন নিয়েছিলাম, এটা অ্যান্টিবডি। তো আমাদের যখন শরীরে অ্যান্টিবডি হয়, তো এখন পর্যন্ত গ্লোবালি আমরা কোনো খবর পাইনি, শুধু একটা কেস পেয়েছি, যেটা হচ্ছে জাপানে একজনের, তারা সেকেন্ড টাইম শি বিকেম পজিটিভ। ইট ইজ এ she became positive after about 6 weeks. তো এটাকে আইসোলেটেড ঘটনা মনে মনে করছি। আমার মনে হচ্ছে এটা হচ্ছে হলো বোধহয় তার করোনা ভাইরাসটাকে বা যায়নি টোটালি, তার রিঅ্যাক্টিভেশন হয়েছে। আপনার উত্তর হচ্ছে না, এখন পর্যন্ত কোনো ইনসিডেন্স নাই যে again আপনি রিকারেন্ট ইনফেকশন। একবার হওয়ার পরে আর কোনো মনে হয় না কোনো সুযোগ আছে। তার মানে কি এটা এনাফ অ্যান্টিবডি শরীরে ছেড়ে দেয় বা বিল্ড আপ করে রেখে যায়, যার কারণে এটা হওয়ার সম্ভাবনা আর থাকে না, এরকম কি জি, জিনিসটা? জি, জি, এই করোনা ভাইরাসটা। এবার আরেকটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে আমরা খবর পাচ্ছি যে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হলে তার মরদেহ দাফনের জন্য কাউকে যেতে দেওয়া হচ্ছে না বা অনেকে ভয়ে যাচ্ছে না। এখন এর পিছনে কারণটা কি কি হতে পারে, যে মৃত ব্যক্তির দেহে ভাইরাসটি তারপরও জীবিত থাকে মৃত্যু হওয়ার পরও, যা পরবর্তীতে সংক্রমণ হওয়ার সম্ভাবনা আছে? ধন্যবাদ। না, আপনি যখন কেউ
কোনো পার্সন যদি উনি যদি মৃত্যু থাকেন করোনা ভাইরাসের সাথে, যখন উনি মৃত্যুবরণ করছেন করোনা ভাইরাস মারা যাচ্ছে কেন জানি? আপনার ভাইরাস হচ্ছে একটা প্যারাসাইট। আপনার প্যারাসাইট আপনার এটা একটা লিভিং সেলের দরকার হয়। আপনি যখনই একটা বডি মরে বা কেউ মৃত্যুবরণ করছে তার সাথে সাথে ভাইরাসটাও মারা যাচ্ছে। আচ্ছা, কেন ওই বডিটাকে প্রিজার্ভ করছে? কেন ওই বডিটাকে আইসোলেট করছে? কারণ হচ্ছে আমরা এটাও জানি বডি আপনি মারা যাওয়ার পরেও কিছুক্ষণ কতদিন কয়েকদিন আপনার শরীরে যে রক্ত থাকে, আপনার শরীরে যে সিক্রেট যে 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 আপনার রক্তের সাথে সাথে যে আপনার বিভিন্ন জায়গা থেকে যে আপনার সিক্রেশন হতে থাকে, এই সিক্রেশন গুলোতে মধ্যে আপনার থাকতে পারে। এটা থাকতে পারে। যেহেতু যারা এখন আপনার বডি যেহেতু আপনার মারা যাওয়ার সাথে সাথে ওই বডিটাকে আপনার সঙ্গে যদি কেউ আমাদের ধরেন আমাদের স্মৃতিতে আমাদের তো দাফন করতেই হবে। আমাদের কোথাও আল্লাহ না করুক কেউ যদি মারা যান। তবে এটার কোন রকম এটা লিগাল কোনো কিছু নেই। আ বডিটা হওয়ার আগে যে সমস্ত লোকরা ধরবেন তাদেরকে দিতে হবে। এটাকে বলে পিপিই, পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট। আ ওদেরকে দিয়ে ওরা ওয়াশ করার পরে তারপরে আপনাকে বডি করবে। আপনি বার্ন করার কোন রকম রাইট কাউকে দেয়নি। এটা একটা মিথ। আছে তাহলে সেটা ক্লিয়ার হয়ে গেল। আরেকটা কোয়েশ্চেন নিচ্ছি দর্শকের কাছ থেকে, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য রিস্ক লেভেল ফর চিলড্রেন কম্পেয়ার টু অ্যাডাল্ট ইফ ইনফেক্টেড এন্ড রিকভারি স্টেজ? আমরা ধন্যবাদ ফারিয়া। আমাদের অস্ট্রেলিয়াতে আমরা এখন পর্যন্ত জানি যে স্কুল এজ এই যে এর মধ্যে করোনা ভাইরাসের আক্রান্ত সংখ্যা খুবই কম। আমরা আমরা এতদিন পর্যন্ত জানি যে আপনি যে বললেন ৫,৫২৬ জনের মধ্যে মাত্র ৫ জন আমরা স্কুল কিট পেয়েছি এবং এটা পাওয়া গেছে যে এটা আ আ কমিউনিটি আর কমিউনিটি কনট্যাক্টস। তো আমরা এটাও জানি যে আমাদের রুরাল এরিয়াতে আমরা আপনার কোভিড কোভিড-19 পেয়েছি এবং কনট্যাক্ট ট্রেস করতে পারিনি। তো এখন কারেন্ট এভিডেন্স এ আমরা জানি যে স্কুল চিলড্রেনদের মধ্যে আম করোনা ভাইরাসের আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম এবং তারা এখন পর্যন্ত সেফ এ আছে। এজন্যই আমাদের সরকার বলছে যে গভর্নমেন্ট বলছে যে স্কুল ইজ সেফ। আ কা কিন্তু এটা হচ্ছে কারেন্ট এভিডেন্স, ইট ক্যান চেঞ্জ এনি টাইম। ধন্যবাদ। আম, আরেকটা কোয়েশ্চেন নিচ্ছি, সেটি হচ্ছে at what condition would someone need to be admitted in hospital? ধন্যবাদ। আ ধন্যবাদ। আপনার আপনি যদি আপনার শরীরে যদি জ জ আপনার যদি ফিভার থাকে, আপনার যদি কাশি থাকে এবং যদি আপনার শ্বাসকষ্ট, তবে অনেকের তো ফিভার থাকে, অনেকের তো ড্রাই কাফ থাকে। কিন্তু আপনি যখনই আপনার দেখবেন যে আপনার শ্বাসকষ্ট হচ্ছে, আপনি ব্রিথ করতে পারছেন না, তখনই যেকোনো কন্ডিশন আপনি যদি বাইরে থাকেন আপনার নিকটস্থ হাসপাতালে চলে যাবেন। শ্বাসকষ্ট মানে হচ্ছে যে আমি শ্বাস করতে পারছি না, আমি ব্রিথিং করতে পারছি না। আপনার তখন 000 তে 000 তে ডায়াল করবেন। আপনি শ্বাস করতে না পারা মানে হচ্ছে আপনি 000 তে ডায়াল করবেন যে আমি শ্বাস করতে পারছি না। কোনো করণিক হতে পারে। এটা করোনা ভাইরাস থেকে হতে পারে, এটা এনি আদার কারণে হতে পারে। কার্ডিয়াক হতে পারে, এটা রেসপিরেটরি সিস্টেম থেকে হতে পারে। তো শ্বাসকষ্ট না করা মানে হচ্ছে শ্বাসকষ্ট। এটা তার মানে আপনি কি 999 000 তে ফোন করবেন অথবা হাসপাতালে যাবেন। ধন্যবাদ। ধন্যবাদ। আম, এবার একটু কমিউনিটি রিলেটেড কিছু কোয়েশ্চেন করি। আমাদের বাঙালি কমিউনিটি ছাড়া অন্যান্য কমিউনিটির অনেক স্বাস্থ্য সেবা ওয়ার্কাররা আছেন যারা প্রতিনিয়ত আমাদের সেবা দিচ্ছেন। আম, কোনো রকম তোয়াক্কা না করে তারা তাদের জবে যাচ্ছেন রেগুলারলি এবং আমাদেরকে সর্বদা সেবা দিতে তারা বদ্ধপরিকর। আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে তারা আসলে কতটা ঝুঁকিতে আছেন বলে আপনি মনে করেন? এ এ সংক্ষিপ্তে বলি যে এটা তো হচ্ছে খুবই দুঃসময়ের ব্যাপার। We are going through global crisis এবং আপনি দেখেছেন যে শুধুমাত্র ইটালিতে আপনার এখন পর্যন্ত স্ট্যাটিস্টিকস এ ৭৫ জন ডাক্তার মারা গেছেন। ডাক্তার, নার্স আ এবং সেম সিচুয়েশন ইন ইউএস। তো আমাদের এখন পর্যন্ত আমরা যে কাজ করছি আমাদের কিন্তু কোন রকম পিপিএ আমরা খুবই ল্যাকিং। আমরা একই ধরনের পিপিই পড়ছি অনেকদিন ধরে। আ আ ৪-৫ দিন ধরে। এখনো ল্যাকিং অফ সাপোর্টস ল্যাকস অফ প্রচুর পিপিএ।
আমরা ফেস মাস্ক ইউজ করছি, চেষ্টা করছি এভরিডে চেঞ্জ করার জন্য। আহ, আমাদের নাম্বার খুব লিমিটেড। তো আমার মনে হয় আগামী দিনগুলোতে জন্য আমাদের জন্য এটা সুবিধা হবে। তো আমরা এখন পর্যন্ত জানি যে ইউকেতে কয়েকজন ডাক্তার মারা গেছেন, আয়ারল্যান্ডে কয়েকজন ডাক্তার মারা গেছে। তো আমরা আমরা ইনশাল্লাহ আমরা আমরা প্রোটেকশন নিয়ে আমরা আমাদের কমিউনিটির জন্য আমাদের সবার জন্য কাজ আমরা কন্টিনিউ করবো। এবার আবার দর্শক থেকে আরেকটা প্রশ্ন নিচ্ছি, সেটা হচ্ছে is EMO vaccine is free for chronic diseases patients like diabetes and asthma patients? বলছে যে নিউমোনিয়া ভ্যাকসিন। উনি এখানে বলেছেন ইএমও ভ্যাকসিন। এই আমি ধরনের কি কোনো ভ্যাকসিন আছে কি? নো, এরকম কোনো ইএমও কোনো ভ্যাকসিন, আমি মনে হয় নিউমোনিয়া ভ্যাকসিন বোধহয়। নিউমোনিয়া ভ্যাকসিন বলেছে যে 65 and over and anybody who has a pneumonia হয়েছে রেসপিরেটরি তাদের জন্য এটা এটা প্রোটেক্ট করে। এটা প্রিভেন্ট করে না, কিন্তু প্রোটেক্ট করে। ধন্যবাদ। আম, আমরা ইতিমধ্যে দর্শকদের সকল কোয়েশ্চেনের উত্তর দিয়ে দিয়েছি। তো সেক্ষেত্রে সর্বশেষ একটি কোয়েশ্চেন আপনাকে করতে চাই আজকের জন্য। সেটি হচ্ছে আম, অস্ট্রেলিয়ার বর্তমান সিচুয়েশন, করোনা ভাইরাসের সিচুয়েশন, এই সাথে যদি আমরা ইতালি বা আমেরিকার সিচুয়েশনের তুলনা করি, সেক্ষেত্রে অস্ট্রেলিয়া এখনো সেই মাত্রার ভয়াবহতাতে পৌঁছায়নি। কিন্তু যদি পরিস্থিতি বেগতিক হয় এবং অস্ট্রেলিয়ার আম, চিকিৎসা ব্যবস্থা, সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার চিকিৎসা ব্যবস্থা কতটা প্রস্তুত এই পরিস্থিতি মোকাবেলা করতে বলে আপনার মনে হয়? আমাদের তো টোটাল পপুলেশন 24.6 মিলিয়ন অস্ট্রেলিয়াতে। আমাদের আইসিইউ বেড আছে 2200 অনলি। তো আমরা অনেক ভেন্টিলেটর আনার চেষ্টা করছি, কারণ আমরা জানি যে এই ভাইরাসটা আরো আরো আমাদের নাম্বার আরো বাড়বে। কিন্তু ওই যে বললাম র্যাপিড কার্ভ অ্যান্ড ফ্ল্যাটেনিং, আমরা হোয়াট আর উই এক্সপেক্টিং দ্যাট ফ্ল্যাটেনিং অফ দ্য কার্ভ। তো কিন্তু comparable to UK and US and other advanced countries very similar and very rough, and we are protected. আমাদের অনেক কিছুই আছে। আমাদের পপুলেশনকে প্রোটেক্ট করার জন্য আমাদের বহু সামর্থ্য আছে। অলরেডি গভর্নমেন্ট অনেক কিছু করছে, দে আর ডুইং দেয়ার বেস্ট বোথ ইকোনমিক ক্রাইসিস। তো সোজা কথা হচ্ছে যে আপনার আমাদের সামর্থ্য আছে এবং আমরা আমরা আরো কিছু করতে পারবো আমাদের সবার জন্য। কিন্তু আজকে টেক হোয়ে মেসেজ হচ্ছে যে নিউ সাউথ ওয়েলসে দিস লকডাউন উইল বি আনটিল এন্ড অফ জুন। তো আমরা জাস্ট এটাকে জাস্ট অ্যাবাউট 6 উইকস আমরা প্যান্ডেমিক স্টেজে আছি। আমাদের আমাদের সোশ্যাল আইসোলেশনটা হচ্ছিল সবচেয়ে বড় জিনিস। সোশ্যাল ডিস্টেন্সিং and hygiene is the only way আমরা এই ফেরোসিয়াস ডিজিজকে আমরা আমাদের এখান থেকে বের করতে পারবো। আমরা যদি আমি যদি প্রোটেক্ট করতে পারি, আমি যদি আমার ফ্যামিলিকে প্রোটেক্ট করতে পারি, আমার ফ্যামিলি আমার নেইবারহুড কমিউনিটিকে প্রোটেক্ট করতে পারবে, we will can protect our country. And আমাদের বর্ডার অলরেডি ক্রস করেছে। আমাদের যারা ওভারসিজ যারা আছে, আমরা জানি যে যে করোনা ভাইরাসের আপনার 60% 70% অফ দ্য করোনা ভাইরাস এসেছে হচ্ছে ওভারসিজ থেকে। তো আমার মনে হয় ইনশাআল্লাহ উই ক্যান প্রোটেক্ট দ্য কান্ট্রি এন্ড উইল উইন এগেইনস্ট দিস ওয়ার। ইনশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার তাহজিবুল আনাম। এতক্ষণ আপনাদের সকল প্রশ্নের জবাব দিয়েছেন ডক্টর তাহজিবুল আনাম, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি দর্শকবৃন্দ আপনারা এইসব উপদেশ থেকে উপকৃত হবেন। দর্শক, আমরা আজ আমাদের ফেসবুক লাইভ সেশনের শেষ প্রান্তে চলে এসেছি। আমরা চেষ্টা করেছি আপনাদের সকল প্রশ্ন নিতে এবং ডাক্তার তাহজিবুল আনাম চেষ্টা করেছেন তার উত্তরগুলো যথাযথভাবে দিতে। আশা করি এতে কিছুটা হলেও আপনারা উপকৃত হয়ে থাকবেন। ডক্টর আনাম, অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ত সময় থেকে আমাদের জন্য আজকে এতটা সময় বের করে আনার জন্য। ধন্যবাদ ফারিহা। আরেকটা কথা হচ্ছে যে আপনি জানেন যে আমাদের মেলবোর্ন ভিক্টোরিয়ান বাংলাদেশ ডক্টরস অ্যাসোসিয়েশন আছে। আমাদের সাথে আমরা প্রতিদিন 8টা থেকে 9টা পর্যন্ত ওই আমাদের একটা রোস্টার হয়েছে। শুধুমাত্র কোভিড নয়, if you are if you need medical help,
if you need medical consult, suggestion, advice, you can contact that person, doctor, GP, and you can ask them anything. It is not going to be on the Facebook because of the privacy issue. To whatever the discussion you are having with the doctor, it will be very private. It will be legal implications that it is not a formal suggestion. এটা আপনাকে কিন্তু you can ask any question. It is coming very soon. আমাদের সাথে ডক্টর সুফিয়ান হাবিব আছেন, he is the general secretary, and আমাদের প্রেসিডেন্ট আছেন. We are releasing it very soon. So hopefully আমরা বাংলাদেশি ডাক্তার, আমাদের বাংলাদেশি কমিউনিটির সাথে থাকবো, সবার সাথে ইনশাআল্লাহ এটা জয় করব। এইভাবে থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য Thank you, ধন্যবাদ মিজান ভাই। আপনাকে। Thank you কোভিড very much. 19 এর এই প্যান্ডেমিক সিচুয়েশনে সারা বিশ্বকে করেছে অচল, মানুষকে করেছে গৃহবন্দী, সৃষ্টি হয়েছে খাদ্য সংকট, বেকারত্ব, আশঙ্কা রয়েছে রিসেশনের। ভিক্টোরিয়ান বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশন যে কোনো বিপর্যয়ে বরাবরের মতো এর কমিউনিটি সেবা জারি রাখবে এবং সামনে আরো কিছু লাইভ সেশনের আয়োজনের মাধ্যমে বিভিন্ন প্রফেশনাল উপদেষ্টাদের আপনাদের সামনে উপস্থিত করবে বর্তমান দুরবস্থা মোকাবেলা সহায়তার্থে। সামনে কিছু লাইভ সেশনের কিছু টপিক আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি। সেটি হচ্ছে আগামী 8ই এপ্রিল রাত 8:30টায়, যে টপিকে আমরা উপদেষ্টাদেরকে এখানে নিমন্ত্রণ জানাচ্ছি, সেই টপিকটি হচ্ছে ব্যাংকিং এবং ফাইন্যান্সের ব্যাপারে। এবং নেক্সট টপিকটি থাকবে ট্যাক্সেশন এবং সেন্ট্রাল লিঙ্কের ইনফরমেশনের ব্যাপারে, সেটি অনুষ্ঠিত হবে 11 এপ্রিল রাত 8:30টায়। এই ট্যাক্সেশন এবং সেন্ট্রাল লিঙ্কের ইনফরমেশনের এই টপিকে আমাদের স্পিকার থাকবেন জনাব মুক্তার হোসেন এবং জনাব MO ইফতেখার সাদিক। আর ব্যাংকিং এবং ফাইন্যান্সের এই টপিকটাতে স্পিকার থাকবেন জনাব আব্দুল্লাহ রুবেল। দর্শক, আজকের লাইভ সেশন আমরা এখানে শেষ করছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন সেই কামনায় আজকে শেষ করছি। শুভরাত্রি।